আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। আমি সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় জুনিয়র শিক্ষক ফাতেমা আক্তার। আমি আজকে 10ম শ্রেণীর বায়োলজি ক্লাস নেব তোমাদের। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আর করোনা থেকে সবাই দূরে থাকবে। কিভাবে দূরে থাকতে হবে তোমরা জানো। বাসার বাইরে যাবে না, মাস্ক পরবে, হাত ভালো মতো ধুতে হবে সাবান দিয়ে, আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নামাজ পড়বে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে যাতে আমাদেরকে আল্লাহ এই অবস্থা থেকে তাড়াতাড়ি উত্তোলন করে, আমরা যেন তাড়াতাড়ি আবার স্কুলে ফিরে যেতে পারি। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি যেহেতু তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছিল, তো আমরা আবার প্রথম থেকে শুরু করতে চাচ্ছি। আমরা একদম প্রথম অধ্যায় জীবন পাঠ থেকে শুরু করব। তোমরা জানো তোমরা ইতিমধ্যে পড়েছো, শুধুমাত্র এখন রিভাইজ দেওয়ার পালা। তারপরও আমি টুকিটাকি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে? এখন প্রথমে আমরা জীববিজ্ঞানের ধারণা সম্পর্কে জানবো। জীববিজ্ঞান মানে হচ্ছে বায়োলজি। বায়োলজি শব্দটা দুটো শব্দের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে বায়োস, আরেকটা হচ্ছে লোগোস। বায়োস মানে হচ্ছে জীবন, লোগোস মানে হচ্ছে জ্ঞান, মানে জীবন সম্পর্কিত জ্ঞান যেখানে লিপিবদ্ধ থাকে সেটাই হচ্ছে বায়োলজি। এর মধ্যে আবার দুটো জিনিস আসবে, একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। ঠিক আছে? যেহেতু উদ্ভিদ এবং প্রাণী দুটোরই জীবন আছে, সেহেতু জীববিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে এই দুটো। ঠিক আছে? এখানে উদ্ভিদ এবং প্রাণীর জীবন রহস্য, তাদের উৎপত্তি, তাদের বিকাশ, তাদের জীবন প্রণালী, তাদের রিপ্রোডাকশন, তাদের প্রজনন, তাদের বংশ বিস্তার, এগুলো সম্পর্কে এই বায়োলজিতে আলোচনা করা হয়। ঠিক আছে? আমরা ধারণা পেলাম। এবার আমরা জীববিজ্ঞানের শাখাগুলো সম্পর্কে জানবো। ঠিক আছে? জীববিজ্ঞানের শাখা কোনগুলা? জীববিজ্ঞানের শাখা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ফলিত ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান, আর একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। ফলিত জীববিজ্ঞান। ভৌত জীববিজ্ঞানে কি কি বিষয় আলোচনা করা হয় আমরা দেখি একটু। অঙ্গ সংস্থান বিদ্যা। অঙ্গ সংস্থান মানে হচ্ছে বহি অঙ্গ সংস্থান, অন্ত অঙ্গ সংস্থান ইত্যাদি, আমাদের দেহের যে অঙ্গের বিন্যাস, এগুলো সম্পর্কে অঙ্গ সংস্থান বিদ্যা আলোচনা করা হয়। এরপরে আছে শারীরবিদ্যা, যে আমাদের দেহের যে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো তোমরা জানো, শ্বসন, সালোক সংশ্লেষণ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় শারীরবিদ্যায়। এছাড়া আছে শ্রেণীবিন্যাস বিদ্যা, যেহেতু শ্রেণীবিন্যাসটা আমাদের জন্য অনেক জরুরি, যে বিভিন্ন প্রাণীকে দল উপদলে বিভক্ত করা, তাদের সম্পর্কে জানা, তাদের নামকরণ করা ইত্যাদিতে শ্রেণীবিন্যাস বিদ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর আছে হিস্টোলজি। হিস্টোলজি মানে হচ্ছে টিস্যু তত্ত্ব, মানে আমাদের দেহ বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত। এই কোষগুলো একত্র হয়ে অনেকগুলো কোষ, একই ধরনের কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে যদি একই ধরনের কাজ করে থাকে, তখন তাকে বলা হয় টিস্যু। তোমরা জানো এই টিস্যুগুলো সম্পর্কে জীববিজ্ঞানের যে শাখা আলোচনা করা হয় সেটাই হচ্ছে টিস্যু তত্ত্ব। ঠিক আছে? তারপর হচ্ছে কোষ তত্ত্ব। কোষ সম্পর্কে আলোচনা করা হয় এখানে। আমরা জানি আমাদের দেহের গঠন এবং কার্যকরী একক হচ্ছে কোষ। যেহেতু একটা দেয়াল নির্মাণ করতে যদি চাই আমরা, সেখানে প্রত্যেকটা দেয়ালে এক একটা ইট হচ্ছে, ধরো ইট অনেকগুলো ইট মিলে একটা দেয়াল হয়, ঠিক তেমনি অনেকগুলো কোষ মিলেই আমাদের দেহ গঠিত, এবং একটা কোষ থেকে কিন্তু আমাদের দেহের উৎপত্তি, এবং সেখান থেকে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থে বৃদ্ধি পাই। আচ্ছা, এরপরে হচ্ছে ভ্রূণবিদ্যা। আমি তো মাত্র ভ্রূণের কথা বললাম। একটা ভ্রূণ, যেহেতু মায়ের গর্ভে যে ভ্রূণ, এক কোষী ভ্রূণ থাকে, সেই ভ্রূণ থেকে আস্তে আস্তে আমরা এত বড় হয়েছি। এই ভ্রূণ সম্পর্কে, ভ্রূণের বিকাশ সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটাই হচ্ছে ভ্রূণবিদ্যা। আচ্ছা, এরপরে হচ্ছে বংশগতি বিদ্যা। আমরা জানি বংশগতি কি। বংশগতি হচ্ছে যে পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে স্থানান্তরিত হওয়াই হচ্ছে বংশগতি। এই বংশগতির বিভিন্ন রোগ বালাই আছে, যেগুলো এই শাখায় আলোচনা করা হয়। এরপর হচ্ছে বিবর্তন বিদ্যা। বিবর্তন হচ্ছে
মানে সরল প্রাণী থেকে জটিল প্রাণীতে রূপান্তর, মানে আমাদের যে আদি প্রাণীগুলো ছিল তারা খুব সরল ছিল, তারা এক কোষে ছিল, কোষ গঠিত ছিল না, আস্তে আস্তে জটিল মানে আমরা এখন বহুকোষী প্রাণীতে রূপান্তরিত হয়েছি। এগুলা এই বিবর্তন বিদ্যায় আলোচনা করা হয়। এরপর হচ্ছে বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা হচ্ছে বাস্তু সংস্থান সম্পর্কিত, মানে আমাদের যে পরিবেশ, যে বাস্তু সংস্থা, পরিবেশের সাথে আমাদের একটা ইন্টারেকশন আছে, এই সম্পর্কটাই এই বাস্তুবিদ্যায় আলোচনা করা হয়। এরপর হচ্ছে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি হচ্ছে হরমোন সংক্রান্ত, হরমোন নিয়ে যেখানে আলোচনা করা হয়। তোমরা জানো আমাদের শরীরে হরমোন আছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোন কি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়ে দূরবর্তী স্থানে গিয়ে কার্যকলাপ করে, মানে ওদের কাজ হচ্ছে ব্যাপক, ঠিক আছে। সেই হরমোন সম্পর্কে এই এন্ডোক্রাইনোলজিতে আলোচনা করা হয়। এরপর হচ্ছে জীব ভূগোল, মানে এক এক ভৌগোলিক অঞ্চলে এক এক ধরনের প্রাণী বসবাস করে। এই ভৌগোলিক প্রাণীগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই, সেহেতু তাহলে তাদের বাস্তু সংস্থান বা ভূগোল সম্পর্কে আমাদের জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা আসবো ফলিত জীববিজ্ঞানে। আমরা ভৌত জীববিজ্ঞান শিখেছি, এখন আমরা শিখবো ফলিত জীববিজ্ঞান সম্পর্কে। ফলিত জীববিজ্ঞানে আছে জীবাশ্ম বিজ্ঞান। জীবাশ্ম মানে অনেক আগের কোন প্রাণীর মৃতদেহ যেটা মরে গেছে, পচে যায়নি, মানে অপাচ্য অংশ যেটা দেখে আমরা বুঝতে পারি যে মানে এই অংশ এই আগের প্রাণীগুলো এরকম ছিল দেখতে, ওদের খাদ্যাভ্যাস এরকম ছিল, ওদের সাথে আমাদের মিল কি অমিল কি, এগুলা এই জীবাশ্ম বিজ্ঞানে আলোচনা করা হয়। এরপরে হচ্ছে পরিসংখ্যান, জীব পরিসংখ্যান, মানে প্রাণীদের সংখ্যা তত্ত্ব, কোন এই ভৌগোলিক অঞ্চলে কিরকম প্রাণী আছে সেটা পরিসংখ্যান বিদ্যা থেকে আমরা বুঝতে পারি। তারপর হচ্ছে পরজীবী। বিভিন্ন ধরনের পরজীবী আমাদের বিভিন্ন রোগবালাই সৃষ্টি করে, ঠিক আছে। তো এই পরজীবীগুলো আমাদের দেহে কিভাবে কাজ করে, তাদের জীবন রহস্য কি, এগুলো সম্পর্কে পরজীবী বিদ্যায় আলোচনা করা হয়। তারপর হচ্ছে মৎস্য বিজ্ঞান। মৎস্য হচ্ছে আমরা জানি আমাদের মৎস্য ছাড়া আমাদের খাবারই কমপ্লিট হয় না, যেহেতু আমরা প্রোটিন জাতীয় খাবার আমাদের দেহের জন্য জরুরি। প্রোটিন আমাদের খাদ্যাভ্যাসের অনেকটা জায়গা জুড়ে থাকে, সো এই মৎস্যটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য মৎস্য তাদের চাষ পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, এগুলো সম্পর্কে আমাদের চাষাবাদ ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় মৎস্য বিদ্যা, এবং কিভাবে এইটা প্রযুক্তি ব্যবহার করে এই চাষাবাদকে আরো উন্নত করা যায়। এরপর হচ্ছে কৃষিবিদ্যা। কৃষি ছাড়া তো আমাদের কল্পনাই করা যায় না, আমরা যে খাবার পাই, যে ফসল পাই, সেটা এই কৃষি থেকে আসে। তো আমাদের দেশের 80% মানুষ কৃষক, তো এই কৃষিবিদ্যা আমাদের জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ। এরপর হচ্ছে জিন প্রযুক্তি, যেখানে জিন সম্পর্কে, জিনকে কিভাবে মডিফাইড করে অন্যরকম করে হাইব্রিড বা ফসল উৎপাদন করা যায় সে সম্পর্কে এখানে আলোচনা করা হয়। আচ্ছা, ফার্মেসি, ওষুধ শিল্প, তারপরে বন্য প্রাণীবিদ্যা, যেখানে বন্য প্রাণী যারা ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে এভাবে এটা আলোচনা করা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা জানবো জীবের শ্রেণীবিন্যাস। জীবের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা জানবো। শ্রেণীবিন্যাস আমরা জেনেছি যে শ্রেণীবিন্যাসটা কেন জরুরি? কারণ আমাদের পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির উদ্ভিদ আর 13 লক্ষ প্রজাতির প্রাণী রয়েছে। এত বিশাল উদ্ভিদ জগৎ আর প্রাণী জগৎ সম্পর্কে যদি আমরা সহজভাবে জানতে চাই, বিশাল এবং বৈচিত্র্যময় জীব জগৎকে যদি আমরা সঠিক সময়, মানে স্বল্প সময় যদি জানতে চাই, তাহলে শ্রেণীবিন্যাসের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের জনক কে? ক্যারোলাস লিনিয়াস। উনি 1753 সালে স্পিসিস প্ল্যান্টার বইতে সর্বপ্রথম শ্রেণীবিন্যাসের প্রকার উদ্ভাবন করেন, ঠিক আছে। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে সঠিক এবং অল্প সময়ে সঠিকভাবে আমরা যাতে প্রাণীগুলো সম্পর্কে জানতে পারি, ওদের নামকরণ করতে পারি, ওদের গুরুত্ব লিপিবদ্ধ করতে পারি, সেই তথ্যকে সংরক্ষণ করতে পারি, তাদের সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করতে পারি, সেটাই হচ্ছে এই শ্রেণীবিন্যাসের মূল লক্ষ্য। এখন আমরা জীবের শ্রেণীবিন্যাস শিখব। জীবের শ্রেণীবিন্যাস প্রথমে কে করেছিলেন মনে আছে? হুইটেকার। 1969 সালে হুইটেকার সর্বপ্রথম হুইটেকার 1969 সালে সর্বপ্রথম শ্রেণীবিন্যাস করেন, এবং এটার আরো বিস্তারিত ধারণা দেন হচ্ছে মার্গুলিস 1974 সালে। আচ্ছা, এখন ওরা কি শ্রেণীবিন্যাস দিয়েছিল সেটা সম্পর্কে আমরা জানি।
প্রথমে হচ্ছে যে জীব জগৎকে দুটি ভাগে ভাগ করেছিল। একটা হচ্ছে সুপার কিংডম 1, সুপার কিংডম 1, আর একটা হচ্ছে সুপার কিংডম 2। সুপার কিংডম 1 এ আছে সুপার কিংডম 1 এ আছে মনেরা, একটা রাজ্য, রাজ্য 1, রাজ্য মনেরা। এছাড়া সুপার কিংডম 2 তে আছে প্রোটিস্টা, প্রোটিস্টা 2, 3 হচ্ছে ফানজাই, 4 হচ্ছে প্ল্যান্টি, 5 হচ্ছে অ্যানিমেলিয়া। আচ্ছা, সুপার কিংডম 1 আর সুপার কিংডম 2 এর মধ্যে কিছু পার্থক্য আছে। সুপার কিংডম 1 এ যে প্রাণীগুলো আছে ওরা হচ্ছে এককোষী, আর হচ্ছে ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস থাকবে না। সুগঠিত নিউক্লিয়াস মানে হচ্ছে নিউক্লিয়াস থাকবে না, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে না। এগুলো না থাকলে তো সেটাকে প্রকৃত নিউক্লিয়াস বলা যায় না। তো সুপার কিংডম 1 এ সেই প্রকৃত নিউক্লিয়াস নেই। সুপার কিংডম 2 তে হচ্ছে যে প্রাণীগুলো আছে তারা প্রকৃত নিউক্লিয়াস যুক্ত এবং এককোষী বা বহুকোষী হতে পারে। ঠিক আছে, এখন আমরা এই রাজ্যগুলো সম্পর্কে আলোকপাত করব। ঠিক আছে, এক নম্বরে হচ্ছে মনেরা। মনেরার মধ্যে প্রাণী আছে ব্যাকটেরিয়া আর হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। ব্যাকটেরিয়া তোমরা জানো আকৃতি কেমন, নীলাভ সবুজ শৈবাল এরা কলোনি করে থাকে। কলোনিয়াল বা ফিলামেন্টাস, এরা এককোষী এবং এই কোষগুলা এরকম ফিলামেন্টের মতো থাকে, এই জন্য এগুলাকে বলা হয় ফিলামেন্টাস। আর এদের দেহে কোনো ডিএনএ, আরএনএ বা ক্রোমাটিন বস্তু নেই। ক্রোমাটিন বস্তু আছে কিন্তু কোনো নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা নেই। ঠিক আছে, নিউক্লিয়াস এবং নিউক্লিয়ার পর্দা না থাকে কারণ এদের প্রকৃত নিউক্লিয়াস নয় এরা। আর হচ্ছে খাদ্য গ্রহণ পদ্ধতি এদের শোষণ। ঠিক আছে, আর গেল এরা কলোনিয়াল হয়ে থাকে। আর ফটোসিনথেসিস প্রক্রিয়া, যেহেতু এদের প্রকৃত কোষ না, এদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, গলগি বডি এগুলো কিছুই থাকবে না, শুধু রাইবোজোম থাকবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা 2 নম্বরে শিখব প্রোটিস্টা। 2 নম্বরে শিখব প্রোটিস্টা। প্রোটিস্টাতে আছে অ্যামিবা, তারপরে ডায়াটম, এগুলা। এরা হচ্ছে যেহেতু এরা সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত, এদের প্রকৃত নিউক্লিয়াস থাকবে। এছাড়া ডিএনএ, আরএনএ, প্রোটিন থাকবে ক্রোমাটিন বস্তুতে। এরা এককোষী বা বহুকোষী হতে পারে, কলোনিয়াল বা ফিলামেন্টাস যে কোনো ভাবে থাকতে পারে। এরা মাইটোসিস পদ্ধতিতে, এদের অযৌন পদ্ধতিতে এদের কোষ বিভাজন হয়। এছাড়া এদের যৌন জনন হয় কিন্তু সেটা অসম্পূর্ণ, প্রকৃত না, অপ্রকৃত। ঠিক আছে, গেল প্রোটিস্টা গেল। এরপরে হচ্ছে ফানজাই। তিন নম্বরে হচ্ছে ফানজাই। ফানজাই হচ্ছে ছত্রাক মানে ছত্রাকের আমরা জানি সমাঙ্গদেহী উদ্ভিদ, ওদের দেহে ক্লোরোফিল থাকে না। ক্লোরোফিল না থাকলে কি হয়, ওরা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না এবং এরা অসবুজ থাকে। অ্যাগারিকাস দেখেছো না, ব্যাঙের ছাতা সাদা। ঠিক আছে, এরকম ওরা এরকম সাদা থাকে, ওদের গায়ে সবুজ রং থাকে না যেহেতু ওদের ক্লোরোপ্লাস্ট নাই। আর হচ্ছে এরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে না। এরা খাদ্য তৈরির জন্য নির্ভরশীল হচ্ছে অন্য পচা বাসি জায়গায় ওরা থাকে, সেখান থেকে খাবার গ্রহণ করে। আর খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে এদের শোষণ পদ্ধতি। আর ওদের দেহ প্রাচীর হচ্ছে কাইটিন নির্মিত। এরপরে হচ্ছে প্ল্যান্টি।
প্ল্যান ডিতে হচ্ছে প্ল্যান্টস, উদ্ভিদ। উদ্ভিদ বহুকোষী, এরা এরা ডিপ্লয়েড স্পোর উৎপন্ন হয়, এদের পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের সমন্বয়ে এদের জাইগোট গঠিত হয়। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস পদ্ধতি। এরা সপুষ্পক, মানে ফুল হয়। তারপরে এরা আর্কিগোনিয়াম না বা স্ত্রী যৌনাঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। আর হচ্ছে এরা স্থলজ, বেশিরভাগই স্থলজ, তবে কিছু কিছু আবার জলজ থাকে। ঠিক আছে, এদের উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান, মানে অন্যান্য ইয়ের মতো না, রাজ্যের মতো না, ওদের টিস্যুতন্ত্র হচ্ছে উন্নত। সকল প্রকার উদ্ভিদ এই শ্রেণীর অন্তর্ভুক্ত। এই প্ল্যান্টটিকে আবার 4টা ভাগে ভাগ করা গেছে। একটা হচ্ছে মসবর্গীয়, ফার্নবর্গীয়, আবৃতবীজী, নগ্নবীজী। আচ্ছা, এই 4টা শ্রেণীবিন্যাস কিন্তু তোমরা শিখে রাখবে। হয়তো ডিটেইলস তোমাদের বইতে নাই, কিন্তু আসতে পারে যে প্ল্যান্টসকে কয়টা ভাগে ভাগ করা গেছে। ঠিক আছে, এরপরে হচ্ছে 5 নম্বরে হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া হচ্ছে অ্যানিমেলস, মানে আমরাও কিন্তু অ্যানিমেলিয়ার অন্তর্ভুক্ত। ঠিক আছে, অ্যানিমেলস আমাদের হচ্ছে জটিল টিস্যুতন্ত্র, আমরা সবচেয়ে জটিল। ঠিক আছে, আমাদের প্রকৃত নিউক্লিয়াস আছে, আমরা বহুকোষী, আমাদের স্ত্রী গ্যামেট এবং পুং গ্যামেটের সমন্বয়ে জাইগোট গঠিত হয়, ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ থেকে পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। এভাবে আমাদের যৌন জনন পদ্ধতিতে আমাদের প্রজনন সংঘটিত হয়। ঠিক আছে, আর গেছে আমাদের জড় কোষ প্রাচীর। আচ্ছা, যেহেতু প্রাণীকোষে কি থাকে না, কোষ প্রাচীর থাকে না, তারপরে প্লাস্টিক থাকে না। প্লাস্টিক না থাকার কারণে কি হয়, ক্লোরোপ্লাস্ট নেই, আমরা খাদ্য তৈরি করতে পারি না, আমরা অন্যের উপর নির্ভরশীল, হেটেরোট্রফিক, পরজীবী। ঠিক আছে, তারপরে এইতে গেল। আর অ্যানিমালস কি কি থাকে, প্রোটোজোয়া ব্যতীত। প্রোটোজোয়া ব্যতীত কেন, কারণ প্রোটোজোয়া মানে উদ্ভিদ না প্রাণী সেটা নির্বাচন করা যাচ্ছে না, এই জন্য প্রোটোজোয়া ব্যতীত সকল মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণী, অমেরুদণ্ডী প্রাণী। আচ্ছা, আমরা এই পর্যন্ত পড়লাম আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা অবশ্যই এই পর্যন্ত পাঠ দেখবে, একটু অবজেক্টিভস গুলা দেখবে, একটু সৃজনশীল দেখবে, এখান থেকে কি এসেছে, ছোট ছোট প্রশ্ন কয়েকটা দেখবে গাইড থেকে। এগুলো পড়ে তারপরে আমরা পরের থেকে আবার শুরু করব পরের ক্লাসে। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।